আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। খার্কিভে রাশিয়ার পাল্টা হামলা শুরু। গ্রিসের উপকূল রক্ষীরা তুর্কি জাহাজের উপর গুলি ছুড়ছে। এই ড্রোন তেল আবিব ও হাইফায় হামলার জন্য, বললেন ইরানি কমান্ডার। উত্তর ইরাকের সংঘর্ষে তুরস্কের 4 সেনা নিহত। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম। পাকিস্তান, চীন ও রাশিয়ার সঙ্গে সম্মেলনে যোগ দেবেন মোদি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। খার্কিভে রাশিয়ার পাল্টা হামলা শুরু। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনের সেনারা গত কয়েকদিনে খার্কিভের যেসব অঞ্চল পুনরায় দখল করেছে সেখানে বিমান হামলা চালানো শুরু করেছে রুশ সেনারা। সোমবার নিয়মিত ব্রিফিং এ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বিমান বাহিনী, রকেট ও কামান সেনারা ইউক্রেনের সেনাবাহিনীর উপর নির্ভুল হামলা চালাচ্ছে, যার মধ্যে রয়েছে কুপিয়ানস্ক ও ইজিয়াম শহর। খার্কিভে রাশিয়ার রকেট ও মিসাইল হামলার বিষয়ে সেখানকার স্থানীয় ব্যক্তি ও সাংবাদিকরা জানিয়েছেন। মেলিসা বেল নামে একজন লিখেছেন, খার্কিভ কেন্দ্রে একাধিক রকেট আসার শব্দ শোনা গেছে। মার্ক ম্যাককিনোর নামে একজন লিখেছেন, খার্কিভে আরেকটি বড় শব্দ শোনা গেছে। ইজিয়াম এবং পুনিয়ানস্ক থেকে রুশ সেনারা সরে যাওয়ার পর সেগুলো দখল করে নেন ইউক্রেনের সেনারা। এরপর আশঙ্কা করা হচ্ছিল ইউক্রেনের সেনাদের উপরই পাল্টা হামলা চালাবে রুশ সেনারা। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী অলেক্সি রেজনিকভ ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে সেনাদের উদ্দেশ্যে বলেছিলেন, পাল্টা আক্রমণের মাধ্যমে অঞ্চল স্বাধীন হয়, এরপর এটি নিয়ন্ত্রণ করতে হয় এবং এটি নিয়ন্ত্রণে রাখার জন্য তৈরি থাকতে হয়। তাছাড়া ইউক্রেনের সেনাদের খার্কিভের বেশি গভীরে প্রবেশ না করার ক্ষেত্রে সতর্কতা দেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী। তিনি বলেন, বেশি ভিতরে গেলে রুশ সেনারা ইউক্রেনের সেনাদের ঘিরে ফেলতে পারে। তবে খার্কিভে ইউক্রেনে এখনো পর্যন্ত যে সফলতা পেয়েছে এটিও তাদের আশার বাইরে ছিল বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী অলেক্সি রেজনিকভ। গ্রিসের উপকূল রক্ষীরা তুর্কি জাহাজের উপর গুলি ছুড়ছে। তুরস্কের একটি কার্গো জাহাজের উপর গ্রিসের উপকূল রক্ষীরা গুলি চালিয়েছে। শনিবার এজিয়ান সাগরের উপকূলে এই ঘটনা ঘটে। কমোরোসের পতাকাবাহী রো জাহাজ আনাতোলিয়ান গ্রিসের গুলিতে সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তুরস্ক দাবি করছে, গ্রিসের উপকূল রক্ষীরা ক্ষুদ্র আগ্নেয়াস্ত্র দিয়ে জাহাজে গুলি বর্ষণ করে। অন্যদিকে গ্রিসের উপকূল রক্ষীরা বলছে, তুর্কি জাহাজকে লক্ষ্য করে শুধুমাত্র সতর্কতামূলক ফাঁকা গুলি চালানো হয়। তবে এ বিষয়ে তুরস্কের গণমাধ্যম একটি ভিডিও ফুটেজে প্রকাশ করেছে। আনাতোলিয়ান জাহাজের ক্রু ওই ভিডিও ধারণ করে। এতে দেখা গেছে, গ্রিসের উপকূল রক্ষীদের একটি বোট তুরস্কের রো কার্গো জাহাজের পাশে ঘেঁষে চলছে। ভিডিওতে আরো দেখা যায়, জাহাজের জানালায় বেশ কয়েকটি গুলি লেগে ছিদ্র হয়েছে। তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রিসের উপকূল রক্ষীরা কার্গো জাহাজের উপর হয়রানিমূলক হামলা চালায়। এই খবর পেয়ে তুরস্কের উপকূল রক্ষীদের দুটি জাহাজ ঘটনাস্থলের দিকে যাত্রা করলে গ্রিসের জাহাজটি পালিয়ে যায়। এই ড্রোন তেল আবিব ও হাইফায় হামলার জন্য, বললেন ইরানি কমান্ডার। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর পদাতিক ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স হায়দারি বলেছেন, তার দেশ ইহুদিবাদী ইসরায়েলের তেল আবিব ও হাইফা বন্দর নগরীতে হামলা চালানোর জন্য উন্নত মানের ড্রোন তৈরি করেছে। তিনি বলেন, যদি ইসরায়েলের সঙ্গে যুদ্ধ হয় তাহলে এসব ড্রোন ব্যবহার করবে ইরান। জেনারেল কিওমার্স হায়দারি বলেন, প্রথম দিকে যে আরাস-1 ড্রোন বানানো হয়েছিল তার আধুনিক সংস্করণ হচ্ছে আরাস-2 ড্রোন। রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল 1-কে এ তথ্য জানিয়েছেন তিনি। ইরানের এ সামরিক কর্মকর্তা জানায়, নতুন এই ড্রোনের অনন্য কিছু বৈশিষ্ট্য এবং সক্ষমতা রয়েছে। হামলা চালানোর আগে এই ড্রোন বেশ কয়েকবার লক্ষ্যবস্তু সম্পর্কে তথ্য যাচাই করে নিতে পারে। জেনারেল কিওমার্স হায়দারি বলেন, এই আরাস বিশেষভাবে ইসরায়েলের হাইফা এবং তেল আবিবের হামলার জন্য তৈরি করা হয়েছে। জেনারেল হায়দারি বলেন, আগামী সামরিক মহড়ায় এই ধরনের সক্ষমতা দেখানো হবে। উত্তর ইরাকের সংঘর্ষে তুরস্কের 4 সেনা নিহত। উত্তর ইরাকের সংঘর্ষে 4 তুর্কি সেনা নিহত হয়েছে। রবিবার গভীর রাতে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কুলুলক নামে আন্তঃসীমান্ত অভিযানের স্থলে এই ঘটনা ঘটেছে। অভিযান চলমান আছে বলেও জানানো হয়েছে। দক্ষিণ ইরাকের কুর্দি অঞ্চলে অবস্থিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে সদস্যদের বিরুদ্ধে তুরস্ক নিয়মিত অপারেশন চালায়। কুর্দিস্তান তুরস্কের দক্ষিণ সীমান্তে অবস্থিত। তুরস্কের বিরুদ্ধে পিকেকে 1996
1984 সালে স্বাধীনতা এবং সাম্প্রতিক সাহিত্য শাসনের দাবিতে বিদ্রোহ শুরু করে। সংঘর্ষে 40,000-এর বেশি মানুষ নিহত হয়। পাকিস্তান, চীন ও রাশিয়ার সঙ্গে সম্মেলনে যোগ দেবেন মোদি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাংহাই সহযোগিতা সংস্থার SCO এক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। এজন্য 14 সেপ্টেম্বর উজবেকিস্তানের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। সেখানে 15 এবং 16 সেপ্টেম্বর SCO শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন শেষে ওই দিনই ভারতে ফেরার কথা রয়েছে নরেন্দ্র মোদির। উজবেকিস্তানের সমরখণ্ডে 2 দিনব্যাপী এই শীর্ষ সম্মেলনের সব সদস্য দেশের প্রধানরা যোগ দেবেন। সাংহাই সহযোগিতার সংস্থার SCO এর পূর্ণ সদস্য দেশ চীন, পাকিস্তান, রাশিয়া, ভারত, তাজিকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান ও কাজাখস্তান। জানা যায়, করোনা ভাইরাসের মহামারীর কারণে এতদিন সাংহাই সহযোগিতা সংস্থার কোনো সম্মেলন হয়নি। 2 বছর পর আবার মুখোমুখি শুরু হতে যাচ্ছে এ সম্মেলন। এতে যোগ দেবে SCO এর প্রত্যেকটি দেশের রাষ্ট্রপ্রধানরা। সমরখণ্ডে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের সম্মেলনে ভারতে উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এসবের সম্মেলনে উজবেকিস্তান থেকে SCO এর সভাপতিত্ব পাবে ভারত। সম্মেলনে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করতে পারেন বলে মনে করা হচ্ছে। জানা যায়, আগামী বছর SCO শীর্ষ সম্মেলন আয়োজন করবে ভারত। সেই সম্মেলনে রাশিয়া, চীন এবং পাকিস্তানের মতো দেশ আলোচনায় অংশ নেবে। এতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি যোগ দেওয়ার কথা রয়েছে। এছাড়া গালওয়ান সংঘর্ষের পর সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে মুখোমুখি হতে পারেন ভারতের প্রধানমন্ত্রী ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এর আগে 2017 সালের 7 জুলাই G20 সম্মেলনে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছিলেন মোদি এবং শি জিনপিং। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও শীর্ষ এই সম্মেলনে যোগ দিবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তবে দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিকভাবে বিবৃতি দেয়নি কোনো দেশ। সবশেষ 2019 সালের নভেম্বরে ব্রাজিলে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে মোদি শেষবার দেখা করেছিলেন।